বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ধামরাই সরকারি কলেজ স্টাডি সেন্টার থেকে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ক্লাসে একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদের স্বাগতম। করোনাকালীন এই পরিস্থিতির মধ্যে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ক্লাসে তোমাদের অনলাইনে যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণে তোমাদেরকে অভিনন্দন জানাই। তোমরা গত ক্লাসে যে বিষয়গুলো আমি শিখিয়েছিলাম সেই বিষয়গুলো আশা করি খুব ভালোভাবে বাসায় অনুশীলন করেছো। আজকে তোমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ক্লাসে উৎপাদন ক্ষমতার প্রকারভেদ নিয়ে আলোচনা করব। উৎপাদন ক্ষমতার প্রকারভেদ। তাহলে প্রথমে উৎপাদন ক্ষমতার বিষয়টা, উৎপাদন ক্ষমতার সংজ্ঞা গত ক্লাসে আমি আলোচনা করেছি। আজকে উৎপাদন ক্ষমতার প্রকারভেদ। তাহলে স্বাভাবিক পরিস্থিতিতে কোনো প্রতিষ্ঠান তার সম্পদ ব্যবহার করে কোনো একটি নির্দিষ্ট সময়ে সর্বোচ্চ যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করে তাই হলো সেই প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা। উৎপাদন ক্ষমতা সকল ক্ষেত্রে একই রূপ হয় না বা একই ধারণার আলোকে উৎপাদন ক্ষমতাকে ব্যাখ্যা করা যায় না। বিভিন্ন ধারণ এবং রূপের আলোকে ব্যাখ্যা করার প্রেক্ষিতে উৎপাদন ক্ষমতাকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আমরা গত ক্লাসে উৎপাদন ক্ষমতার সংজ্ঞায় পড়েছিলাম যে একটি নির্দিষ্ট সময়ে সর্বোচ্চ যে পরিমাণ পণ্য সেবা উৎপাদন করা হয় এবং সেই উৎপাদন সর্বোচ্চ পরিমাণ উৎপাদন করার দক্ষতা বা ক্ষমতাকে উৎপাদন ক্ষমতা বলা হয়। তাহলে উৎপাদন ক্ষমতার প্রকারভেদ। উৎপাদন ক্ষমতার প্রকারভেদের মধ্যে যদি আমরা খেয়াল করি, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা, কার্যকর উৎপাদন ক্ষমতা, প্রকৃত উৎপাদন ক্ষমতা। তাহলে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা, কার্যকর উৎপাদন ক্ষমতা এবং প্রকৃত উৎপাদন ক্ষমতা। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, তাহলে কি আমরা দেখলাম যে উৎপাদন ক্ষমতাকে আমরা চারটা অংশে ভাগ করছি। প্রথমে বলছে যে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, তাহলে ম্যাক্সিমাম প্রোডাকশন ক্যাপাসিটি। স্বাভাবিক অবস্থায় সকল সুযোগ সুবিধা ব্যবহার করে কোনো উৎপাদন প্রক্রিয়ায় সর্বোচ্চ যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করা হয় তাই হলো সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। তাহলে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সংজ্ঞা কি? যে আমার যে স্বাভাবিক পদ্ধতি রয়েছে সেই স্বাভাবিক পদ্ধতি ব্যবহার করে আমি স্বাভাবিক অবস্থায় সকল সুযোগ সুবিধা ব্যবহার করে কোনো উৎপাদন প্রক্রিয়ায় সর্বোচ্চ যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করা যায় তাই হলো সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। এবার যদি বৈশিষ্ট্য খেয়াল করি, সাধারণত স্বল্প মেয়াদের জন্য কোম্পানি সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা প্রয়োগ করতে পারে, কারণ দীর্ঘ সময় ব্যবহার করলে পণ্য বা সেবার মানের অবনতি ঘটতে পারে এবং কার্য পরিবেশ বিনষ্ট হতে পারে। 6 নম্বর, আদর্শ পরিবেশে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা অর্জন করা সম্ভব। 6 নম্বর, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতায় যন্ত্রপাতি, কাঁচামাল, শ্রমিক কর্মী, ব্যবস্থাপনা, প্রচেষ্টা ইত্যাদির সর্বোচ্চ ক্ষমতা বিবেচনা করা হয়। তাহলে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার মধ্যে কি? সাধারণত স্বল্প মেয়াদের জন্য কোম্পানি সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা প্রয়োগ করতে পারে, কারণ দীর্ঘ সময় ব্যবহার করলে পণ্য বা সেবার মানের অবনতি ঘটতে পারে এবং কার্য পরিবেশ বিনষ্ট হতে পারে। নম্বর, আদর্শ পরিবেশে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা অর্জন করা সম্ভব। আর 6 নম্বর, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতায় যন্ত্রপাতি, কাঁচামাল, শ্রমিক কর্মী, ব্যবস্থাপনা, প্রচেষ্টা ইত্যাদির সর্বোচ্চ ক্ষমতা বিবেচনা করা হয়। তাহলে এই হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার বৈশিষ্ট্য। এবং এবার আসলে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা, ডিজাইন আর রেটেড ক্যাপাসিটি, অর্থাৎ যন্ত্রপাতির উৎপাদন ক্ষমতার আলোকে যখন সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা নির্ধারণ করা হয় তখন তাকে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা বলে। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতায় উৎপাদনের সাথে জড়িত সকল উপাদানকে বিবেচনা করা হয়। অন্যদিকে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতায় শুধুমাত্র যন্ত্রের উৎপাদন ক্ষমতাকে বিবেচনা করা হয়। তাহলে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতায় কি বলছি? আমার যে যন্ত্রপাতি রয়েছে
সেই যন্ত্রপাতি উৎপাদন ক্ষমতার আলোকে যখন সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা নির্ধারণ করা হয় তখন তাকে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা বলে। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতায় উৎপাদনের সাথে জড়িত সকল উপাদানকে বিবেচনা করা হয়। অন্যদিকে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতায় শুধুমাত্র যন্ত্রের উৎপাদন ক্ষমতাকে বিবেচনা করা হয়। তাহলে আমি যন্ত্র ব্যবহার করে সর্বোচ্চ কতটুকু পণ্য উৎপাদন করতে পারবো বা উৎপাদন করতে পেরেছি তাকে আমরা প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা বলে থাকি। এবার আসো বৈশিষ্ট্য। প্রকৌশলগত উৎপাদন ক্ষমতার বৈশিষ্ট্য। শুধুমাত্র যন্ত্রের উৎপাদন ক্ষমতা বিবেচনা করে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা নির্ধারণ করা হয়। সাধারণত প্রকৌশলগত যন্ত্রপাতি তৈরি করে উৎপাদন ক্ষমতা নির্ধারণ করে যন্ত্রের গায়ে উৎপাদন ক্ষমতা লিখে দেওয়া হয়, আর লিখিত ক্ষমতা অনুযায়ী যন্ত্রপাতির পণ্য উৎপাদন করতে পারাকেই প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা বলে। শুধুমাত্র যন্ত্র বা মেশিনের ক্ষমতার উপর নির্ভর না করে কর্মী ও আনুষঙ্গিক বিষয়ও বিবেচনা করে উৎপাদন ক্ষমতা নির্ধারণ করা প্রয়োজন। এবার আসো কার্যকর উৎপাদন ক্ষমতা, ইফেক্টিভ ক্যাপাসিটি। কোনো প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট সময়ে তার সকল সুযোগ সুবিধা ব্যবহার করে মিতব্যয়িতার সাথে সর্বোচ্চ যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করতে পারে তাকে কার্যকর উৎপাদন ক্ষমতা বলে। তাহলে বৈশিষ্ট্য যদি খেয়াল করি, এই ধরনের উৎপাদন ক্ষমতায় ব্যয় সাশ্রয়ের বিষয়টি বেশি গুরুত্ব দেওয়া হয়। কার্যকর উৎপাদন ক্ষমতা অনুসারে স্বাভাবিক অবস্থায় সর্বনিম্ন ব্যয়ে সর্বোচ্চ পরিমাণ উৎপাদন করার চেষ্টা করা হয়। এক্ষেত্রে ব্যয় সাশ্রয়ের জন্য শিফট ভিত্তিতে কাজ করা হয়। এবার আসো প্রকৃত উৎপাদন ক্ষমতা, অ্যাকচুয়াল প্রোডাকশন। অ্যাকচুয়াল প্রোডাকশন ক্যাপাসিটি। স্বাভাবিকভাবে একটি উৎপাদন ব্যবস্থা থেকে একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ পণ্য বা সেবা পাওয়া যায় তাকে প্রকৃত উৎপাদন ক্ষমতা বলা হয়। তাহলে প্রকৃত উৎপাদন ক্ষমতা কি? স্বাভাবিকভাবে একটি নির্দিষ্ট উৎপাদন ব্যবস্থা থেকে একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ পণ্য বা সেবা পাওয়া যায় তাকে প্রকৃত উৎপাদন ক্ষমতা বলা হয়। বৈশিষ্ট্য। প্রকৃত উৎপাদন ক্ষমতার মাধ্যমে কারখানার প্রকৃত অবস্থা জানা যায়। সাধারণত উৎপাদন ক্ষমতার বর্তমান ব্যবহারের হার নির্ণয় করার জন্য প্রকৃত উৎপাদন ক্ষমতার প্রয়োজন হয়। বিভিন্ন প্রতিকূলতার কারণে, যেমন পণ্যের বর্তমান বাজার অবস্থা পরিবর্তন, যন্ত্রপাতির বয়স বৃদ্ধির ফলে উৎপাদন ক্ষমতা হ্রাস ইত্যাদি কারণে প্রকৃত উৎপাদন ক্ষমতা কমে যায়। তাহলে উৎপাদন ক্ষমতার যে চারটা পদ্ধতি ছিল, প্রথম হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, 2 নম্বর যন্ত্রের উৎপাদন ক্ষমতা, 3 নম্বর কার্যকর উৎপাদন ক্ষমতা এবং 4 নম্বর হচ্ছে প্রকৃত উৎপাদন ক্ষমতা, অ্যাকচুয়াল। স্বাভাবিকভাবে একটি উৎপাদন ব্যবস্থা থেকে একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ পণ্য বা সেবা পাওয়া যায় তাকে প্রকৃত উৎপাদন ক্ষমতা বলা হয়। তাহলে প্রকৃত উৎপাদন ক্ষমতার মাধ্যমেই কিন্তু কারখানার প্রকৃত অবস্থা জানা যায়। সাধারণ উৎপাদন ক্ষমতা বর্তমান ব্যবহারের হার নির্ণয় করার জন্য প্রকৃত উৎপাদন ক্ষমতার প্রয়োজন হয়। বিভিন্ন প্রতিকূলতার কারণে, যেমন পণ্যের বর্তমান বাজার অবস্থার পরিবর্তন, যন্ত্রপাতির বয়স বৃদ্ধির ফলে উৎপাদন ক্ষমতা হ্রাস ইত্যাদি কারণে প্রকৃত উৎপাদন ক্ষমতা কমে যায়। তাহলে আমরা এই বিষয়গুলো বাসায় ভালোভাবে অনুশীলন করব। এই উৎপাদন ক্ষমতা থেকে প্রচুর প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসে, নৈবেত্তিক, সৃজনশীল, তারপরে ক খতেও আমাদের প্রশ্নগুলো আসে। তোমরা খুব ভালোভাবে এটা অনুশীলন করবে। এবার আসো দেখি আমাদের এই জায়গাতে উৎপাদন ক্ষমতার এই জায়গাতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেই জায়গায় পাঠোত্তর মূল্যায়নে বিভিন্ন ধরনের নৈবেত্তিক এবং এখানে 5টা নৈবেত্তিক প্রশ্ন রয়েছে, এগুলো তোমরা বাসায় অনুশীলন করবে। এবার আসো উৎপাদন ক্ষমতা আমরা কিভাবে নির্ণয় করব তার গাণিতিক ব্যাখ্যা এখানে দিয়ে দিচ্ছি। আমরা একটু গাণিতিক ব্যাখ্যাটা খেয়াল করি। এই প্রশ্নগুলোর উত্তর একটু বোর্ডে করতে পারলে খুব ভালো হতো, কিন্তু যেহেতু অনলাইন ক্লাসে আমরা আসি সুতরাং অনেকগুলো ফ্যাসিলিটিস আমরা এখানে একসঙ্গে দেওয়াটা একটু কঠিন হয়ে যায়। তারপরেও আমরা চেষ্টা করি। দেখি যে উৎপাদন ক্ষমতা পরিমাপের প্রক্রিয়া, মেথড অফ মেজারিং প্রোডাকশন ক্যাপাসিটি। উৎপাদন ক্ষমতার পরিমাপ। তাহলে যে পদ্ধতি বা প্রক্রিয়া ব্যবহার করে একটি প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা পরিমাপ করা যায় তাকে উৎপাদন ক্ষমতার পরিমাপ বলে। উৎপাদন ক্ষমতা পরিমাপ করা উৎপাদন ক্ষমতা পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণের একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত 2টি পদ্ধতি ব্যবহার করে উৎপাদন ক্ষমতা পরিমাপ করা যায়। নিম্নে তা আলোচনা করা হলো। 1. উৎপাদন বা আউটপুট পরিমাপক।
উৎপাদন পরিমাপ পদ্ধতিতে উৎপাদিত পণ্যের একক বা পরিমাপের সাহায্যেও উৎপাদন ক্ষমতা পরিমাপ করা হয়। যে সকল প্রতিষ্ঠান তুলনামূলক স্বল্প সংখ্যক এবং নির্ধারিত মানের পণ্য বা সেবা সরবরাহ করে অথবা একটি মাত্র প্রক্রিয়ার মাধ্যমে তাদের উৎপাদন কার্য পরিচালনা করে সেই সকল প্রতিষ্ঠান উৎপাদন ক্ষমতা নির্ধারণে এই পদ্ধতিটি কার্যকরভাবে ব্যবহার করতে পারে। যেমন কোনো কারখানা বছরে 10,000 টন পণ্য উৎপাদন করতে পারে, অর্থাৎ কারখানার উৎপাদন ক্ষমতা বছরে 10,000 টন। যদি একই সাথে নানান ধরনের পণ্য উৎপাদন করা হয় অথবা একাধিক প্রকারের সেবা দান করা হয়, তাহলে এই পদ্ধতিতে উৎপাদন ক্ষমতা নির্ধারণ সীমিত হয়ে পড়ে। 2 নম্বর, কাঁচামাল বা উপকরণ পরিমাপ। কাঁচামাল বা উপকরণ পরিমাপ পদ্ধতিতে পণ্য উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল বা উপকরণের ভিত্তিতে প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা পরিমাপ করা হয়। এই পদ্ধতিতে ছোট পরিবর্তনশীল ব্যবসায় প্রতিষ্ঠান উৎপাদন ক্ষমতা পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন কোনো কারখানায় একটি মেশিন প্রতি ঘন্টায় 20টি পণ্য উৎপাদন করতে পারে। এখন কারখানায় যদি 5টি মেশিন থাকে, তাহলে বলা যায় যে কারখানায় 5টি মেশিন ব্যবহার করে 1 ঘন্টায় 5 গুণন 20 অর্থাৎ 100টি পণ্য উৎপাদন করা যায়। তাহলে কারখানার উৎপাদন ক্ষমতা ঘন্টায় 100টি পণ্য। এক্ষেত্রে মনে রাখতে হবে যে মেশিন থেকে সবসময় একই হারে কাজ পাওয়া যাবে না বা মেশিন সারাদিন চলবে না। তাহলে উৎপাদন ক্ষমতা পরিমাপের ক্ষেত্রে উৎপাদন বা আউটপুট পরিমাপক এবং আরেকটা আছে কাঁচামাল বা উপকরণ পরিমাপক। এই দুইটা পদ্ধতি আমরা ব্যবহার করে উৎপাদন পদ্ধতি নির্ধারণ করে থাকি। তাহলে উৎপাদন ক্ষমতা পরিমাপের সাথে সম্পর্কিত ধারণা সমূহ। তাহলে এখানে দেখো, এখন যে টপিকসটা নিয়ে আলোচনা করব, উৎপাদন ক্ষমতা পরিমাপের সাথে সম্পর্কিত ধারণা সমূহ। তাহলে উৎপাদন ক্ষমতা পরিমাপের সাথে ধারণা যে বিষয়গুলো আসে, কোনো প্রতিষ্ঠান তার প্রকৃতির উপর নির্ভর করে বিভিন্ন পদ্ধতিতে উৎপাদন ক্ষমতা পরিমাপ করতে পারে। নিম্ন উৎপাদন ক্ষমতা পরিমাপের সাথে জড়িত ধারণাগুলো আলোচনা করা হলো। তাহলে প্রথমে যে বিষয়টা আসে, 1 নম্বর উৎপাদন ক্ষমতার সদ্য ব্যবহার। উৎপাদন ক্ষমতা পরিমাপের ধারণা সমূহের মধ্যে প্রথমে আছে উৎপাদন ক্ষমতার সদ্য ব্যবহার, তারপর আছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি, তারপরে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, তারপরে কার্যকর উৎপাদন ক্ষমতা। তাহলে 1 নম্বর হচ্ছে সদ্য ব্যবহারের পরিমাপ। তাহলে মেজারমেন্ট অফ ইউটিলাইজেশন। কোনো প্রতিষ্ঠানে বিদ্যমান উৎপাদন ক্ষমতা ব্যবহারের ফলে যদি প্রতিষ্ঠানে নিয়োজিত সকল উৎপাদনের কাম্য ব্যবহার নিশ্চিত হয়, তবে তাকে উৎপাদন ক্ষমতার সদ্য ব্যবহার বলে। সদ্য ব্যবহার বলতে মেশিন, স্থান এবং শ্রম শক্তির ব্যবহারের হারকে বোঝায়। এই ব্যবহারের হার বা মাত্রা শতকরায় প্রকাশ করা হয়। নিম্নের সূত্রের সাহায্যে সদ্য ব্যবহারের প্রকাশ করা যায়। ক নম্বর, বর্তমান ব্যবহার বা সদ্য ব্যবহার বা সর্বোচ্চ ব্যবহার যদি আমরা যে ভাষাতেই বলি না কেন, সেটা নির্ণয় করার জন্য প্রথমে কি করতে হবে, গড় উৎপাদনের হার ডিভাইডেড বাই সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ইনটু 100। তাহলে বর্তমান ব্যবহার এটা বা সদ্য ব্যবহার বা সর্বোচ্চ ব্যবহার নির্ণয়ের সূত্র কি, গড় উৎপাদনের হার কি পরিমাণ, গড়ে কি পরিমাণ উৎপাদন হচ্ছে, তারপরে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ইনটু 100। অথবা খ নম্বর, কার্যকর সদ্য ব্যবহার, গড় উৎপাদনের হার ডিভাইডেড বাই কার্যকর উৎপাদন ক্ষমতা ইনটু 100। তাহলে সদ্য ব্যবহারের পরিমাপ। এবার আসে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, ম্যাক্সিমাম প্রোডাকশন ক্যাপাসিটি। কোন উৎপাদন প্রক্রিয়ায় স্বাভাবিক পরিবেশে সর্বোচ্চ যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করা যায় তাকে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বলে। কোন উৎপাদন প্রক্রিয়ায় স্বাভাবিক পরিবেশে সর্বোচ্চ যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করা যায় তাকে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বলে। সাধারণত সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা দীর্ঘমেয়াদে বহাল থাকে না, খুব স্বল্প সময়ের জন্য, অর্থাৎ একটি দিনের কয়েকটি ঘন্টা অথবা মাসের একটি বা কয়েকটি দিনের জন্য হতে পারে। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতায় উৎপাদন করতে হলে অতিরিক্ত শ্রমিক কর্মী নিয়োগ করতে হয় এবং অতিরিক্ত সময় কাজ করার জন্য অতিরিক্ত টাকা প্রদান করতে হয়। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা নির্ণয়ের সূত্র হলো, তাহলে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ইকুয়াল টু ঘন্টা বা শিফট গুণন দিন গুণন সপ্তাহ। তাহলে আমাকে প্রথমে শিফট কত ঘন্টা, কত দিন এবং কত সপ্তাহ, এটা গুণ করলে আমাদের হয়ে যায়। তাহলে কত ঘন্টা, কত দিন এবং কত সপ্তাহ যদি আমরা ক্যালকুলেশন করতে পারি, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গুণ করি, তাহলে আমাদের
সর্বোচ্চ উৎপাদন ক্ষমতাটা নির্ণয় করতে পারি। তারপরে কার্যকর উৎপাদন ক্ষমতার ধারণা। কার্যকর উৎপাদন ক্ষমতার ধারণার মধ্যে আছে কোনো প্রতিষ্ঠান স্বাভাবিক পরিস্থিতিতে মিতব্যয়িতার সাথে সর্বোচ্চ যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করে তাকে কার্যকর উৎপাদন ক্ষমতা বলা হয়। উৎপাদন কাজের ধারাবাহিকতা এবং উপকরণ সমূহের যথাযথ ব্যবহারের মাধ্যমে মিতব্যয়িতা অর্জন করা যায়। উৎপাদন প্রতিষ্ঠান উৎপাদনে মিতব্যয়িতা অর্জন করতে পারলে অর্থনৈতিকভাবে সর্বোচ্চ লাভজনক উৎপাদন নিশ্চিত করা যায়। এবার আসে কার্যকর উৎপাদন ক্ষমতা। কার্যকর সদ্ব্যবহার বা প্রকৃত উৎপাদন ডিভাইডেড বাই পদ্ধতিগত দক্ষতা ইনটু 100। কার্যকর উৎপাদন ক্ষমতা নির্ণয়ের সূত্র হচ্ছে প্রকৃত উৎপাদন, কি পরিমাণ স্বাভাবিক উৎপাদন হয়েছে, তারপরে কি পরিমাণ আমি পদ্ধতিগত দক্ষতা প্রয়োগ করেছি, সেটাকে আমি 100 দিয়ে গুণ করলে আমার কার্যকর উৎপাদন ক্ষমতা বের হয়ে যাবে। এরপরে আসো আমাদের সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি। তাহলে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বৃদ্ধিতে যে বিষয়টা আসে, প্রতিষ্ঠানে উৎপাদন কাজে একই সাথে একাধিক উৎপাদন প্রক্রিয়া বা ধাপের মাধ্যমে উৎপাদন কার্য সম্পাদন করা হয়, কিন্তু সব প্রক্রিয়া বা ধাপের উৎপাদন ক্ষমতা একই রকম হয় না। এই কারণে সমষ্টিগতভাবে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা বেশ কঠিন হয়ে পড়ে। এমন অবস্থায় নতুন প্রযুক্তি সংযোজন, নতুন মেশিন যুক্ত প্রযুক্তি ও মেশিনের মান উন্নয়ন, প্রক্রিয়া পুনর্বিন্যাস অথবা শ্রমিকদের কাজের কর্মঘণ্টা বৃদ্ধি করে দীর্ঘমেয়াদে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা যায়। তবে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি। এবার আসে 5 নম্বর, সিস্টেমের দক্ষতা পরিমাপ। সিস্টেমের দক্ষতা কোনো উৎপাদন প্রক্রিয়ায় কার্যকর উৎপাদন ক্ষমতার উপর প্রকৃত উৎপাদন ক্ষমতার হারকে সিস্টেম দক্ষতা বলে। সিস্টেম দক্ষতা পরিমাপের সূত্র হচ্ছে কার্যকর উৎপাদন ক্ষমতা কার্যকর শব্দ ব্যবহার যদি আমি বের করতে চাই তাহলে প্রকৃত উৎপাদন ডিভাইডেড বাই সিস্টেম গুণন কার্যকর দক্ষতা ইনটু 100। তাহলে প্রকৃত উৎপাদন ডিভাইডেড বাই কি সিস্টেম, সেই সিস্টেমের সাথে আমি কাজের দক্ষতা গুণ করে তার সাথে 100 দিয়ে গুণ করলে আমার ফলাফল বের হয়ে যাবে। এবার আসো যে এই সমস্যাগুলোর সমাধানের জন্য কয়েকটা অঙ্ক এখানে আমাদের দিয়ে দিয়েছে যে XYZ কারখানা স্বাভাবিক পরিস্থিতিতে প্রতিদিন 200 একক পণ্য উৎপাদন করতে পারে। তাহলে 2000 একক পণ্য উৎপাদন করতে পারে। কারখানাটি বর্তমানে 1500 একক পণ্য উৎপাদন করে। কারখানাটি মনে করে যে দৈনিক সর্বোচ্চ 1200 একক পণ্য উৎপাদন করা হলে দীর্ঘমেয়াদে মিতব্যয়িতা অর্জন করা সম্ভব হবে। এই তথ্যের আলোকে কারখানার সর্বোচ্চ ব্যবহার এবং কার্যকর উৎপাদন ক্ষমতা নির্ণয় করুন। তাহলে এই বিষয়টার আলোকে যদি আমি একটু ব্যাখ্যা করি যে আমাদের এই অঙ্কটা কিভাবে করবো, তাহলে বর্তমান ব্যবহার বা সর্বোচ্চ ব্যবহারের জন্য গড় উৎপাদনের হার ডিভাইডেড বাই সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ইনটু 100। এই সূত্র যদি, তাহলে গড় উৎপাদন কত, বর্তমানে 15,000 একক, আর সর্বোচ্চ উৎপাদন কত হতে পারে 2000। তাহলে 1500 কে যদি আমি 2000 দিয়ে ভাগ করি এবং 100 দিয়ে গুণ করি তাহলে আমি কত পার্সেন্ট উৎপাদন করতেছি, 75% আমার কাজের ক্ষমতাটা আমি ব্যবহার করতে পারতেছি। এবার আসো কার্যকর উৎপাদন ক্ষমতা বা কার্যকর শব্দ ব্যবহার। তাহলে গড় উৎপাদনের হার ডিভাইডেড বাই কার্যকর ক্ষমতা ইনটু 100। গড় উৎপাদনের হার কত, গড় উৎপাদনের হার হচ্ছে 1500, আর কার্যকর উৎপাদন ক্ষমতা কত 1200। তাহলে এটা আমি 100 দিয়ে গুণ করলে দেখতে আমার 125% আমার কার্যকর উৎপাদন ক্ষমতাটা বের হচ্ছে। এরপরে যদি আরো দুইটা টপিকস আমাদের রয়েছে যে গড় উৎপাদনের হার এবং প্রকৃত সিস্টেম, এই বিষয়গুলো তোমরা বেশ ভালো করে প্র্যাকটিস করে নিবা। এবার দেখো এখানে কিছু নৈবেত্তিক প্রশ্ন রয়েছে, সৃজনশীল প্রশ্ন রয়েছে, সেই সকল বিষয়গুলো তোমরা একটু ভালো করে পড়ে নিবা। এবার আমরা যদি খেয়াল করি যে উৎপাদন ক্ষমতার ব্যবহার নির্ণয় করার ক্ষেত্রে ইউটিলাইজেশন অফ প্রোডাকশন ক্যাপাসিটি। তাহলে উৎপাদন ক্ষমতার ব্যবহার যেটা রয়েছে, যে উৎপাদন ক্ষমতার ব্যবহারের ধারণা এবং উৎপাদন ক্ষমতা ব্যবহারের উপায়, নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহারের কারণ ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। উৎপাদন ক্ষমতার ব্যবহারের ধারণা। কোন প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা হলো সেই প্রতিষ্ঠানের উৎপাদনের পরিমাণ। আর উৎপাদন ক্ষমতার ব্যবহার বলতে প্রকৃতপক্ষে একটি প্রতিষ্ঠান
মোট উৎপাদনের যে অংশ অর্জন করতে সক্ষম হয় তার পরিমাণকে বোঝায়। যদিও প্রতিটি প্রতিষ্ঠান কাম্য স্তর উৎপাদন করার উদ্দেশ্যে কাজ করে, কিন্তু সকল অবস্থায় বিভিন্ন কারণে কাম্য স্তরে উৎপাদন করা সম্ভব হয় না। আর কাম্য উৎপাদন ক্ষমতার চেয়ে কম উৎপাদন ক্ষমতা ব্যবহার করলে একক প্রতি স্থায়ী ব্যয় বৃদ্ধি সহ বিভিন্ন জটিলতার সৃষ্টি হয়। তাই উৎপাদন ক্ষমতার ব্যবহার বৃদ্ধি করার মাধ্যমে প্রতিষ্ঠান তার উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করে। উৎপাদন ক্ষমতা ব্যবহারের যে বিষয়টা আমরা এখানে আলোচনা করলাম তার যদি লেখকের সংজ্ঞার আলোকে বলি, একটি নির্দিষ্ট সময়ে প্রকৃতপক্ষে একটি প্রতিষ্ঠানের মোট উৎপাদন ক্ষমতা শতকরা যে পরিমাণ অর্জন করা সম্ভব তাকে উৎপাদন ক্ষমতার ব্যবহার বলে। উপরোক্ত আলোচনা থেকে উৎপাদন ক্ষমতার ব্যবহার সম্পর্কে বলা যায় যে উৎপাদন ক্ষমতার ব্যবহার হলো মোট উৎপাদন ক্ষমতার একটি অংশ, এর মাধ্যমে প্রকৃত উৎপাদনের হার সম্পর্কে ধারণা পাওয়া যায়। এর সাথে একটি নির্দিষ্ট সময়ের উৎপাদনের বিষয়টি সম্পর্কযুক্ত। উৎপাদনের ক্ষমতা ব্যবহার বৃদ্ধি করার মাধ্যমে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করা যায়। একটি প্রতিষ্ঠান সম্প্রসারণে উৎপাদনের ক্ষমতার ব্যবহারে সাহায্য করে। সুতরাং বলা যায় যে মোট উৎপাদন ক্ষমতার যে অংশ প্রকৃতপক্ষে ব্যবহার করা হয় বা অর্জন করা সম্ভব হয় তাকে উৎপাদন ক্ষমতার ব্যবহার বলা হয়। উৎপাদন ক্ষমতার ব্যবহারের উপায়। তাহলে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করার জন্য কোনো প্রতিষ্ঠান উন্নত মানের মেশিনপত্র ক্রয় করে, দক্ষ কর্মী নিয়োগ করে, কর্মীদের পেশনা প্রদান করে এবং উপযুক্ত কারখানা বিন্যাস করে ইত্যাদি কাজ করে থাকে। এই উৎপাদন ক্ষমতা বৃদ্ধির সাথে সাথে উক্ত ক্ষমতার ব্যবহারও নিশ্চিত করতে হয়। তা না হলে উৎপাদন খরচ বৃদ্ধি পেয়ে প্রতিষ্ঠানের মুনাফার পরিমাণ হ্রাস পায়। তাহলে উৎপাদন ক্ষমতা ব্যবহারের উপায়। উৎপাদন ক্ষমতা ব্যবহারের উপায় যেটা রয়েছে যে প্রথমে আমরা বিক্রয় বৃদ্ধি করতে হবে। তাহলে বাজারে পণ্যের চাহিদা না থাকলে বিক্রয়ের পরিমাণ হ্রাস পায়। এ কারণে উৎপাদনের পরিমাণ হ্রাস করতে হয়। ফলশ্রুতিতে উৎপাদন ক্ষমতা ব্যবহৃত হতে থাকে। এই অবস্থায় অব্যবহৃত উৎপাদন ক্ষমতা ব্যবহার করার জন্য বিক্রয় বৃদ্ধি করার প্রয়োজন হয়। 2 নম্বর উপঠিকাদারি। উপঠিকাদারি বলতে কোনো প্রতিষ্ঠানের পক্ষ হয়ে একই কাজ করাকে বোঝায়। এর মাধ্যমে প্রতিষ্ঠান তার অব্যবহৃত উৎপাদন ক্ষমতাকে ব্যবহার করতে পারে। 3 নম্বর পণ্য বৈচিত্র্যকরণ। কোনো নির্দিষ্ট পণ্যের উৎপাদন সারিতে যখন একাধিক পণ্যের সমাবেশ ঘটানো হয় অথবা সেবার ক্ষেত্রে একাধিক সেবা একত্র করা হয় তখন তাকে পণ্য বৈচিত্র্যকরণ বলে। তাহলে পণ্য বৈচিত্র্যকরণের মাধ্যমে উৎপাদনের কাম্য ব্যবহার নিশ্চিত করা যেতে পারে। 4 নম্বর অব্যবহৃত উৎপাদন ক্ষমতা ইজারা প্রদান। ইজারা হলো একটি চুক্তিভিত্তিক ব্যবস্থা যার মাধ্যমে সম্পত্তির মালিক একটি নির্দিষ্ট সময় পর পর অর্থের বিনিময়ে দীর্ঘমেয়াদের জন্য অন্য পক্ষকে তার সম্পত্তি ব্যবহারের অধিকার প্রদান করে। কোন প্রতিষ্ঠান তার অব্যবহৃত উৎপাদন ক্ষমতা অন্যের কাছে ইজারা প্রদান করে উৎপাদন ক্ষমতা ব্যবহার করতে পারে। উৎপাদন ক্ষমতা সংকোচন। অনেক সময় উৎপাদন ক্ষমতা সংকোচন করার মাধ্যমে উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার নিশ্চিত করতে পারে। উৎপাদন ক্ষমতার সংকোচন বলতে বর্তমানে বিদ্যমান উৎপাদন ক্ষমতাকে স্থায়ীভাবে হ্রাস করাকে বোঝায়। অব্যবহৃত যন্ত্রপাতি বা মেশিন বিক্রি করে অথবা অতিরিক্ত কর্মী আইনানুযায়ী ছাঁটাই করে উৎপাদন ক্ষমতা সংকোচন করা যেতে পারে। এই সকল উপায়গুলো ব্যবহার করে আমরা উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে পারি। আর নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহারের কারণ। তাহলে নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহারের যদি কারণ আমরা উল্লেখ করি তাহলে যে বিষয়গুলো আসবে, প্রতিষ্ঠানের ইচ্ছা ও সামর্থ্য থাকার পরও সবসময় বা সব পরিস্থিতিতে প্রতিষ্ঠানের পক্ষে সর্বোচ্চ বা কাম্য উৎপাদন ক্ষমতা ব্যবহার করা সম্ভব হয় না। প্রতিষ্ঠান যেসব নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহার করতে বাধ্য হয়, নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহারের কারণসমূহ নিচে দেওয়া হলো। 1. চাহিদা হ্রাস। নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহার করা হয় যখন পণ্য মানের অবনতি, ক্রেতাদের রুচির পরিবর্তন, ফ্যাশনের পরিবর্তন সহ বিভিন্ন কারণে পণ্যের চাহিদা হ্রাস পায়। তখন কিন্তু আমাকে নিম্নমানের আমাকে ইচ্ছা ও সামর্থ্য থাকার পরেও সবসময় সব পরিস্থিতিতে প্রতিষ্ঠানের পক্ষে সর্বোচ্চ বা কাম্য উৎপাদন ব্যবহার করা সম্ভব হয় না। প্রতিষ্ঠান যেসব নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহার করতে বাধ্য হয় সেগুলো আমরা এখানে তুলে ধরছি। চাহিদা হ্রাস, তারপর কাঁচামালের অভাব,
শুধুমাত্র কাঁচামালের অভাবের কারণে অনেক সময় দেখা যায় যে প্রতিষ্ঠান বাজারে ব্যাপক চাহিদা ও পণ্যের উৎপাদনের অন্যান্য সামর্থ্য থাকা সত্ত্বেও নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহার করতে বাধ্য হয়। তারপরে শ্রম অসন্তোষ। শ্রম অসন্তোষ থাকলে প্রতিষ্ঠানে কার্যপরিবেশ বিঘ্নিত হয় এবং শ্রমিকদের কর্মদক্ষতা হ্রাস পায়। আর এই কারণে প্রতিষ্ঠানটি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহার করতে বাধ্য হয়। তারপরে মূলধনের স্বল্পতা। উৎপাদনের অন্যতম প্রধান উপায় হলো মূলধন। প্রতিষ্ঠানে মূলধনের স্বল্পতা থাকলে নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহারের প্রয়োজন হয়। তারপরে মৌসুমী চাহিদা। মৌসুমী চাহিদার ক্ষেত্রে দেখা যায় যে নির্দিষ্ট পণ্যের চাহিদা শুধুমাত্র নির্দিষ্ট মৌসুম বা সময়ে বৃদ্ধি পায়, আবার মৌসুম শেষে পণ্যের চাহিদা ব্যাপকভাবে হ্রাস পায়। মৌসুম অতিক্রান্ত হবার পর পণ্যটি উৎপাদনের ক্ষেত্রে প্রতিষ্ঠান নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহার করে থাকে। তাহলে আছে মৌসুমী চাহিদা ক্ষেত্রেও আমাদেরকে নিম্ন উৎপাদন, মৌসুমের বাইরে আর পণ্য যেহেতু ব্যবহার নাই, নিম্ন উৎপাদন করা লাগে। তারপর আছে অত্যাধিক প্রতিযোগিতা। প্রতিযোগিতাপূর্ণ বাজারে টিকে থাকার জন্য পণ্যের গুণগত মানকে অধিক গুরুত্ব দেওয়া হয়। তাই প্রতিযোগিতাকে মোকাবেলা করার জন্য নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহার করার মাধ্যমে প্রতিষ্ঠান স্বল্প পরিমাণে মানসম্মত পণ্য উৎপাদন করে থাকে। এবার আসে মূল্য হ্রাস। প্রতিষ্ঠান অনেক সময় মূল্য হ্রাসের কারণে নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহার গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। কারণ মূল্য হ্রাস পেলে পণ্যের একক প্রতি মুনাফা হ্রাস পায়, এর ফলে সামগ্রিকভাবে মুনাফা ব্যাপকভাবে প্রভাবিত করে। তারপর ব্যবসায় গুটিয়ে ফেলা। অনেক সময় বিভিন্ন ব্যবসায়িক কারণে ব্যবসায় গুটিয়ে নেওয়ার প্রয়োজন হতে পারে। যেহেতু ব্যবসায় গুটিয়ে নেওয়ার কাজটি হঠাৎ করে সম্ভব নয়, সে কারণে ক্রমান্বয়ে আস্তে আস্তে নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহার করে উৎপাদন কমিয়ে ব্যবসা গুটিয়ে ফেলা হয়। তারপরে সরকারি নিয়ন্ত্রণ। কোনো পণ্য উৎপাদন ও বিপণনের ক্ষেত্রে সরকার সরাসরি নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করলে পণ্যটি স্বল্প পরিমাণে উৎপাদন করা হয়। তারপরে অসফল বিপণন। কোনো কারণে বিপণন ব্যবস্থা অসফল হলে পণ্য ক্রেতাদের কাছে পরিচিত ও জনপ্রিয় হতে ব্যর্থ হয়, ফলে পণ্য আশানুরূপ বিক্রয় করা সম্ভব হয় না। সেক্ষেত্রে নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহার করার মাধ্যমে পণ্যটি উৎপাদন হ্রাস করার প্রয়োজন পড়ে। তাহলে এই সকল কারণে আমরা কি করে থাকি, পণ্যের আমরা তোমার হচ্ছে নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহারের কারণ আমরা এই কারণে উৎপাদন ক্ষমতা নিম্নের দিকে নিয়ে আসি। এবার উৎপাদন ক্ষমতা হ্রাসের কারণ কি কারণে হ্রাস হয়। যদি একটি প্রতিষ্ঠান কাঙ্ক্ষিত মাত্রায় উৎপাদন করার উদ্দেশ্য নিয়ে কাজ করে, কিন্তু নানা কারণে প্রতিষ্ঠান উৎপাদন ক্ষমতা হ্রাস পেতে পারে। নিচে সেই কারণগুলো আলোচনা করা হলো। এক, অদক্ষ ব্যবস্থাপনা। ব্যবস্থাপনার দক্ষতা না থাকলে বা কমে গেলে প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। আর ব্যবস্থাপনার দক্ষতার সাথে যথাযথভাবে উৎপাদন পরিকল্পনা গ্রহণ করা, নিয়ন্ত্রণ করা, বিদ্যমান সুযোগ সুবিধাকে কাজে লাগানো, দ্রুত সমস্যা সঠিকভাবে সমাধান করা ইত্যাদি জড়িত। তারপরে 2 নম্বর, যন্ত্রপাতির ক্ষমতা হ্রাস। যন্ত্রপাতি যথাযথভাবে রক্ষণাবেক্ষণের অভাবে অথবা দক্ষতার সাথে পরিচালনার অভাবে যন্ত্রপাতির উৎপাদন ক্ষমতা কমে যেতে পারে বা কাঙ্ক্ষিত সেবা না পাওয়া যেতে পারে, ফলশ্রুত উৎপাদন ক্ষমতা কমে যায়। শ্রম অসন্তোষ। বিভিন্ন কারণে প্রতিষ্ঠানের শ্রম অসন্তোষ হতে পারে বা উত্তম কার্য পরিবেশ রক্ষা করা সম্ভব হয় না। তাই শ্রম অসন্তোষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উৎপাদন ক্ষমতা হ্রাস করে। মানের উপর গুরুত্ব আরোপ। কোনো প্রতিষ্ঠান বাজারে প্রতিযোগিতা করে টিকে থাকার পর পণ্যের মানের উপর বেশি গুরুত্ব দেয়। আর দেখা যায় যে পরিমাণে উন্নত মান বজায় রাখার জন্য উৎপাদনের পরিমাণ কমে যায়। আসলে পণ্য বা সেবার প্রকৃতি। পণ্য বা সেবার প্রকৃতির মধ্যে উৎপাদিত পণ্যের ডিজাইন জটিল হলে বা অধিক উৎপাদন মিশ্রণ করে উৎপাদন করলে তাকে উৎপাদন ক্ষমতা বলা যায়। তারপরে মানবীয় উপাদান। মানবীয় উপাদানের মধ্যে যে বিষয়টা আছে, মানবীয় উপাদান বলতে শ্রমিক বা কর্মীকে বোঝানো হয়েছে। যদি কোনো প্রতিষ্ঠানে কর্মীরা প্রশিক্ষিত না হলে, প্রতিষ্ঠানের প্রতি নিবেদিত না হলে বা পেশনা প্রদান না করলে উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। তারপরে 7 নম্বর, কাঁচামালের অভাব। ল্যাক অফ র ম্যাটেরিয়ালস। কাঁচামালের অপ্রতুলতার কারণে অনেক সময় উৎপাদনের পরিমাণ কমে যায়। তারপরে মূল্য স্তর কাম্য পর্যায়ে রাখা। বাজারে পণ্যের চাহিদা অসন্তোষজনক থাকলে কাঙ্ক্ষিত দামে পণ্যটি বাজারে বিক্রয় করা হয়, কিন্তু অত্যাধিক পরিমাণে উৎপাদন হলে পণ্যের সরবরাহ বেড়ে যায় এবং পণ্যের মূল্য স্তর হ্রাস পায়, ফলে বাজারে প্রাতিষ্ঠানিক সুনামের উপর ঋণাত্মক প্রভাব পড়ে। এই পরিস্থিতিতে উৎপাদনের পরিমাণ কমিয়ে বাজারে
পণ্যের সরবরাহ হ্রাস করে মূল্য স্তর কাম্য পর্যায়ে রাখা হয়। তাহলে এই হচ্ছে আমাদের উৎপাদন ক্ষমতা কি কি কারণে হ্রাস পায় সেই বিষয়গুলো আমরা এখানে তুলে ধরলাম। তাহলে তোমরা এই বিষয়গুলো খুব ভালোভাবে একটু অনুশীলন করবে, কারণ আমরা অনেকগুলো টপিকস আজকে আলোচনা করেছি। একটা হচ্ছে উৎপাদন ক্ষমতার প্রকারভেদ, অর্থাৎ আমাদের উৎপাদন ক্ষমতায় 4টা প্রকারভেদ ছিল: সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা, কার্যকর উৎপাদন ক্ষমতা, প্রকৃত উৎপাদন ক্ষমতা। আবার এই উৎপাদন ক্ষমতাগুলোর বৈশিষ্ট্য সহ তোমাদের সামনে আমি আলোচনা তুলে ধরলাম। তোমরা এগুলো ভালো করে অনুশীলন করবা। এরপর নৈবেত্তিক সৃজনশীল আছে, এগুলো প্র্যাকটিস করো। উৎপাদন ক্ষমতা কিভাবে পরিমাপ করতে হয়, উৎপাদন বা আউটপুটের উপর ভিত্তি করে উৎপাদন ক্ষমতা পরিমাপ করা, তারপরে কাঁচামাল বা উপকরণ ব্যবহার করে উৎপাদন ক্ষমতা পরিমাপ করলাম। উৎপাদন ক্ষমতা পরিমাপের সাথে সম্পর্কিত ধারণার মধ্যে আছে উৎপাদন ক্ষমতার সদ্য ব্যবহার, সর্বোচ্চ ব্যবহার, সর্বোচ্চ ক্ষমতা, কার্যকর উৎপাদন ক্ষমতা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো, সেগুলো তোমরা খুব ভালোভাবে একটু অনুশীলন করবা। এরপরে আছে উৎপাদন ক্ষমতা পরিমাপের গাণিতিক সমস্যা রয়েছে, সেই গাণিতিক সমস্যাগুলো আলোচনা করেছি, এগুলো শেষ করবা। উৎপাদন ক্ষমতা ব্যবহার কি, উৎপাদন ক্ষমতা ব্যবহারের সংজ্ঞা, উৎপাদন ক্ষমতা ব্যবহারের উপায়, নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহারের কারণ, তারপরে তোমাদের উৎপাদন ক্ষমতা হ্রাসের কারণ এবং উৎপাদন ক্ষমতা বৃদ্ধির উপায়। আজকে সর্বশেষ টপিকস উৎপাদন ক্ষমতা বৃদ্ধির উপায়, এটা সে পড়িয়ে তোমাদের শেষ করবো। কি কিভাবে আমরা উৎপাদন ক্ষমতা বাড়াইতে পারি: কারখানা ও যন্ত্রপাতির আধুনিকায়ন, কর্মী ব্যবস্থাপনার উন্নয়ন, পরিমাণের উপর গুরুত্ব আরোপ, বিদ্যমান সুযোগ সুবিধার সর্বোত্তম ব্যবহার, পরিচালনাগত উন্নয়ন, চাহিদা বৃদ্ধি, তারপরে বাহ্যিক উৎপাদন নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয়গুলো উৎপাদন ক্ষমতা বৃদ্ধির কারণ। তাহলে দেখো, কারখানা ও যন্ত্রপাতির আধুনিকায়ন, আমাকে উৎপাদন ক্ষমতা বাড়াইতে হলে অবশ্যই যথাযথ মানসম্পন্ন আমাকে কি করতে হবে, মানসম্পন্ন যন্ত্রপাতি এবং কারখানা সঠিক জায়গায় স্থাপন করতে হবে। তারপরে কর্মী ব্যবস্থাপনার উন্নয়ন, কর্মী ব্যবস্থাপনার উন্নয়নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে কোন কর্মী কোন কাজটা জানে, কোন কাজে কে বেশি দক্ষ, সেটা যদি আমরা সঠিকভাবে নির্ণয় করতে না পারি, সেই জায়গাতে যদি সঠিকভাবে সেট করতে না পারি, তাহলে আমাদেরকে এখানে পিছিয়ে থাকতে হবে। তারপরে পরিমাণের উপর গুরুত্ব আরোপ, মানের সাথে উৎপাদনের সংখ্যাত্মক পরিমাণের উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন, কারণ শুধুমাত্র মানের গুরুত্ব দেওয়া হলে উৎপাদনের পরিমাণ হ্রাস পায়। সুতরাং পরিমাণের উপর গুরুত্ব দিলে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা সম্ভব। তারপরে বিদ্যমান সুযোগ সুবিধা সর্বোত্তম ব্যবহার, কারখানা বা প্রতিষ্ঠানে যেসব সুযোগ সুবিধা রয়েছে, যেমন যন্ত্রপাতি বা প্লান্টের বিন্যাস, কারখানার ডিজাইন, পরিবেশ, অবস্থান, আনুষঙ্গিক সুবিধা ইত্যাদি সম্পূর্ণ কাজে লাগিয়ে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা যায়। তারপরে পরিচালনাগত উন্নয়ন, পরিচালনার সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন উপাদান, যেমন কাজের সময়সূচি, উপকরণ ব্যবস্থাপনা, উন্নত কাঁচামাল, রক্ষণাবেক্ষণ নীতি ইত্যাদি যথাযথভাবে কাজে লাগিয়ে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা যায়। তারপরে চাহিদা বৃদ্ধি, আমাকে যদি কাস্টমারের কাছে আমি পণ্যের চাহিদা বাড়াইতে পারি, তাহলে আমি উৎপাদন ক্ষমতা বাড়াইতে পারবো। সর্বশেষ হচ্ছে বাহ্যিক উৎপাদন নিয়ন্ত্রণ। এরপরে যে বিষয়টা রয়েছে যে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ উৎপাদনের সাথে সাথে বাহ্যিক উৎপাদনও উৎপাদন ক্ষমতার উপর প্রভাব বিস্তার করে। বাহ্যিক উৎপাদনের মধ্যে রয়েছে পণ্যের চাহিদা, শ্রমিক সংঘ, পরিবেশ দূষণ, কাঁচামালের অভাব, নিরাপত্তা বিধি ইত্যাদি। তাহলে এই সকল বিষয়গুলো বিবেচনা করেও আমরা পণ্যের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের আজকে এই পর্যন্তই তোমাদের আলোচনার বিষয়। আশা করি এই বিষয়গুলো তোমরা ভালোভাবে বাসায় অনুশীলন করে, বারবার অনুশীলন করে তোমাদের একাডেমিক দক্ষতাটাকে বাড়িয়ে নিবা, এবং তোমরা যে বিষয়গুলো আমি আলোচনা করলাম এই বিষয়গুলো যদি ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ো, তাহলে তোমাদের উত্তরোত্তর লেখাপড়ার উন্নয়ন হবে, সেই প্রত্যাশা রেখে আজকে আমি এখানে শেষ করছি। আবারও আগামী ক্লাসে দেখা হবে সেই প্রত্যাশা রেখে সকলের কাছে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থেকো।